এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মুনাফিক? এহসান গ্রুপ বাংলাদেশে এই অবধি মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে যতগুলো স্ক্যাম বা প্রতারণা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় আর ব্যাপক প্রতারণাটা সংগঠিত করেছে এই এহসান গ্রুপ। প্রায় 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রাগিব আহসান সহ সব শীর্ষ কর্মকর্তাকে। প্রতিষ্ঠানটির প্রতারণা এতই ব্যাপক ছিল যে শুধুমাত্র দেশের পিরোজপুর, ঝালকাঠি আর বাগেরহাট জেলা থেকে প্রায় 2,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে। আর শুধু পিরোজপুর জেলা থেকেই আত্মসাৎ করা হয় 96 কোটি টাকা। শরীয়তসম্মত বিধান, সুধীন ব্যাংকিং ব্যবস্থা এসব বলেই প্রতিষ্ঠানটি টার্গেট করত দেশের ধর্মপ্রাণ মানুষদের। এমনকি গ্রামে গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করেও প্রতিষ্ঠানটি তাদের প্রচারণা চালাত। এতে করে গ্রাম বাংলার ধর্মপ্রাণ খেটে খাওয়া মানুষেরা খুব সহজেই এ প্রতিষ্ঠানটির ফাঁদে পা দেয় আর প্রতারণার শিকার হয়। বিজনেসম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা জানব দেশের ইতিহাসে অন্যতম বড় প্রতারণা সংঘটিত করা এহসান গ্রুপের ব্যাপারে। সেই সাথে প্রতারণার শিকার হওয়া ধর্মপ্রাণ মানুষদের সাথে শেষ অবধি কি হয়েছিল, তার ন্যায় বিচার পেয়েছিল কিনা, তাও জানব আজকের এই ভিডিওতে। মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রতারণা করা এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগিব আহসান তার শিক্ষাজীবন শুরু করে 1986 সালে পিরোজপুরের একটি মাদ্রাসা থেকে। 1996 থেকে 1998 সাল অবধি তিনি চট্টগ্রামের একটি মাদ্রাসায় পড়ালেখা করেন। পরবর্তীতে 2000 সালে তিনি খুলনার একটি মাদ্রাসা থেকে মুফতি হিসাবে বের হন। এরপর তিনি পিরোজপুরে ফিরে আসেন। সেখানে তিনি দীর্ঘ 6 বছর একটি মাদ্রাসার দায়িত্ব পালন করেন। এরপর উন্নত জীবনের আশায় তিনি 2006 সালে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি এহসান এস মাল্টিপারপাস নামের একটি এমএমএল প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এখানে তিনি মাসিক 900 টাকা বেতনে চাকরি করতেন। মূলত এই প্রতিষ্ঠান থেকেই এমএমএল কোম্পানি কিভাবে কাজ করে, কিভাবে টিকে থাকে আর বিস্তার লাভ করে, এসব শিক্ষা লাভ করেন। এখানে 1 বছর চাকরি করার পর রাগিব নিজেই উদ্যোক্তা হবেন বলে ঠিক করেন। তাই তিনি নিজের একটি এমএমএল প্রতিষ্ঠান খোলার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে আবেদন করেন লাইসেন্সের জন্য, কিন্তু তার আবেদনটি খারিজ করা হয়। ঠিক এর পরের বছর 2008 সালে রাগিব তার চাকরি ছেড়ে দিয়ে পিরোজপুরে চলে আসে। এরপর প্রতিষ্ঠা করে এহসান অ্যান্ড রিয়েল এস্টেট নামের একটা প্রতিষ্ঠান। একই বছরই পিরোজপুরের সমবায় সমিতি থেকে অনুমতি নিয়ে চালু করেন এহসান মাল্টিপারপাস অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সমবায়ের নাম করেই রাগিব মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করা শুরু করে। এক্ষেত্রে রাগিব প্রথম টার্গেট করে তার নিজ জেলা পিরোজপুরের মানুষদের। পিরোজপুর জেলার অনেক মানুষ প্রবাসী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে, যারা তাদের আয়ের বেশিরভাগ অংশই দেশে নিজের আপনজনের কাছে পাঠায়। তারাও আয়ের একটা অংশ খরচ করে বাকিটা জমা রাখতে চায়, কিন্তু ব্যাংকে টাকা জমা রাখলে সুদ নিতে হবে, আর সুদ নেওয়া ইসলামে হারাম বলে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানরাই ব্যাংকে টাকা জমা রাখত না, আর এই শ্রেণীর মানুষদেরকে টার্গেট করে। মূলত 1 লক্ষ টাকা জমা রাখলে তার বিপরীতে প্রতি মাসে 2000 টাকা করে ব্যবসার লভ্যাংশ দিবে বলে মানুষদের আত্মবিশ্বাস দিত রাগিব। যদিও ইসলামী অনুযায়ী এটা সুদ, তবুও মানুষদের কাছে এটাকে শরীয়তসম্মত বলেই প্রচার করত রাগিব। আর রাগিবের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আর মাদ্রাসার শিক্ষক হবার কারণে সাধারণ মানুষরাও রাগিবের কথা বিশ্বাস করা শুরু করে। এসবের পাশাপাশি 2009 সালে পিরোজপুরের পৌরসভার পাশে রাগিব এহসান গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান চালু করে। অফিসিয়ালভাবে এর কার্যক্রম শুরু করে। গ্রাম বাংলার সাধারণ মানুষদের সহজে টার্গেট করার জন্য রাগিব মূলত 3টা উপায় বেছে নেয়। তারা আশেপাশের গ্রামগুলোতে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এমনকি মসজিদের ইমামদের নিজেদের কর্মী হিসাবে নিযুক্ত করে। কেননা মাদ্রাসার ছাত্র, শিক্ষক আর ইমামদের একটা গ্রহণযোগ্যতা গ্রাম বাংলার মানুষের কাছে অনেক আগে থেকে ছিল। ফলে এনাদের কথা সহজেই বিশ্বাস করে মানুষেরা এহসান গ্রুপে তাদের আমানত জমা রাখতে শুরু করে। এছাড়াও এহসান গ্রুপ পিরোজপুর সহ আশেপাশের এলাকাগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজন করত। সেসব ওয়াজ মাহফিলে আসা বক্তারাও এহসান গ্রুপ ইসলামী শরীয়ত সম্মত বলেই প্রচার করত। এতে করে মানুষের মধ্যে এহসান গ্রুপ নিয়ে আরও বেশি ভরসা বাড়তে থাকে। এছাড়াও গ্রাম বাংলার অল্প শিক্ষিত মানুষের কাছে এটা বলেও প্রচার করতে থাকে যে জান্নাতে যেতে হলে এহসান গ্রুপে টাকা আমানত হিসাবে রাখতে হবে। গ্রামের অনেক সাধারণ মানুষ এসব কথায় এসে নিজেদের টাকা আমানত হিসাবে এহসান গ্রুপে জমা রাখতে শুরু করে। এভাবে অল্প কিছুদিনের মধ্যেই পিরোজপুর ও তার আশেপাশের এলাকায় প্রায় 10,000 গ্রাহক তাদের প্রায় 110 কোটি টাকা আমানত হিসাবে এহসান গ্রুপে জমা রাখে। এই বিপুল পরিমাণ টাকার কথা যদিও পরে রিমান্ডে রাগিব এহসান নিজেও স্বীকার করে। কিছুদিনের মধ্যে রাগিব এহসান গ্রুপের আন্ডারে প্রায় 17টির মতো প্রতিষ্ঠান চালু করে। তবে এসব প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় পদগুলো প্রায় সবগুলোই ছিল
রাগিব ও তার পরিবারের লোকজনের আন্ডারে। যেমন রাগিবের শ্বশুর ছিলেন প্রতিষ্ঠানগুলোর সহসভাপতি, পিতা উপদেষ্টা, ভগ্নিপতি ম্যানেজার, আর বাকি 3 ভাই ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এভাবে ধীরে ধীরে মানুষের টাকা হাতিয়ে নিয়ে এহসান গ্রুপ নিজেদের বিশাল সাম্রাজ্য তৈরি করতে থাকে। তবে ইসলামের ছদ্মবেশ ধারণ করায় বেশ কয়েক বছরই এসব লোকচক্ষুর আড়ালে ছিল। তবে 2012 সালে সিআইডি-এর একটি শাখা এহসান গ্রুপের নামে ব্যবস্থা নেওয়ার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে অভিযোগ করে। যদিও 2019 সালের জুলাই অবধি বেশ ভালোভাবে এহসান গ্রুপ তাদের অপকর্ম চালিয়ে যেতে পারছিল, কিন্তু এবছরের জুলাই মাসে এসে এহসান গ্রুপ প্রথম ধাক্কাটা খায়। পিরোজপুরের এক বাসিন্দা এহসান গ্রুপের নামে 10 কোটি টাকা জালিয়াতির মামলা করে। এই মামলায় রাগিবকে গ্রেফতার করা হয় এবং কথিত আছে তাকে 7 দিনের জেলও খাটতে হয়। এর কিছুদিনের মাথাতেই সেপ্টেম্বর মাসে আবারও পিরোজপুর জেলার মূলগ্রাম গ্রামের হারুনুর রশিদ নামের এক বাসিন্দা এহসান গ্রুপের নামে আরও একটি মামলা করে। এই মামলায় অভিযোগ করা হয় যে এহসান গ্রুপ পিরোজপুর এলাকার 97 জন গ্রাহকের 1,15,55,000 টাকা আত্মসাৎ করেছে। এই মামলাতে 11 সেপ্টেম্বর রাগিব আর তার এক ভাইকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। যদিও গ্রেপ্তার করার সময় রাগিব ও তার ভাইয়ের কাছে মাত্র 2,500 টাকা, 4টি ভাউচার প্যাড আর 2টা কম দামের মোবাইল ফোন পাওয়া যায়। রাগিবের গ্রেফতারের পর থেকেই চারিদিকে টাকা আত্মসাতের অভিযোগ আর মামলা আসতে থাকে। একে একে রাগিব আর তার পরিবারের লোকজনের নামে থানায় প্রায় 76টির মতো মামলা জমা পড়ে। শুধু তাই নয়, পিরোজপুরের বাসিন্দারা একটা সংবাদ সম্মেলন করে এহসান গ্রুপের বিরুদ্ধে প্রায় 17,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তোলে। আসলে এহসান গ্রুপের প্রতারণার জাল এতটাই বিস্তার লাভ করেছিল যে পিরোজপুরের বেশিরভাগ মানুষই তাদের টাকা ব্যাংকে না রেখে এহসান গ্রুপে আমানত রেখেছিল। 5 লাখ, 6 লাখ থেকে শুরু করে কেউ কেউ 5 কোটি টাকা অবধি এহসান গ্রুপের কাছে জমা রেখেছিল। এদের মধ্যে যেমন ছিলেন সাবেক অনেক সেনা কর্মকর্তারা, তেমনি ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা। কিন্তু কি হয় শেষে? পিরোজপুরের সাধারণ মানুষেরা যারা নিজেদের সব টাকা এহসান গ্রুপে আমানত হিসেবে রেখেছিল, তারা কি সেগুলো ফিরে পায়? না প্রিয় দর্শক, এহসান গ্রুপের আত্মসাৎ করা কোনো টাকাই আজ অবধি উদ্ধার করা সম্ভব হয়নি। কেবল যখন রাগিব ও তার ভাইদের গ্রেফতার করা হয়, তখন তাদের 10টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 15 লাখ টাকা জব্দ করা হয়। যদিও রাগিব আর তার ভাইরা পরবর্তীতে 101 কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন, কিন্তু এখনও অবধি এর কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সবথেকে বেশি বিপদে পড়েছে এহসান গ্রুপের ফিল্ড কর্মী হিসাবে কাজ করা মাদ্রাসা শিক্ষক, ছাত্র আর ইমামরা। এহসান গ্রুপের রেজিস্টার খাতা অনুযায়ী মোট 427 জন ফিল্ড কর্মী ছিল তাদের, কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 1000 জন কর্মী হয়ে তাদের কাজ করত। এনাদের কেউই আবার বেতনভুক্ত ছিলেন না। কোনো ক্লায়েন্ট এনে দিলে সে যত টাকা আমানত রাখত তার 20% এককালীন ভাতা হিসেবে পেত। এসব ফিল্ড কর্মীদের বেশিরভাগই আজ ঘর ছাড়া। তারাও রাগিব আর এহসান গ্রুপকে সরল মনে করে বিশ্বাস করে প্রতারণার শিকার। না পারছেন নিজেদের সাথে ঘটা অন্যায়ের কথা বলতে, না পারছেন ঘরে ফিরতে। র্যাবের গোয়েন্দা শাখার তথ্য মতে রাগিব বছরে বিভিন্ন সময় ধর্মীয় সফরের নামে বিদেশ যেতেন। ধারণা করা হয় ওই সময় তিনি টাকাগুলো বিদেশে পাচার করতেন, আর এই কারণে পাচার করা টাকাগুলো আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর এভাবেই একটা প্রতিষ্ঠান শুধুমাত্র মানুষের ধর্মীয় বিশ্বাস পুঁজি করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা, যার হদিশ এখনও মেলেনি। প্রিয় দর্শক, আপনার এই ব্যাপারে মতামত কি? ঠিক কেন স্বীকার করার পরও পাচার করা এসব টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না? তাহলে কি প্রতারিত হওয়া ওইসব মানুষের ন্যায় বিচার পাবার কোনো সম্ভাবনা নেই? আর কেনই বা আমাদের দেশের মানুষ বারবার এসব প্রতিষ্ঠানের উপর ভরসা রেখে নিজেদের সবকিছু হারাচ্ছে? ডেস্টিনি থেকে শুরু করে এহসান গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করলেও কেন তাদের বিচার হচ্ছে না? এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমাদের আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তাও আমাদের জানান। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।